প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট ইংলিশ একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহিনুর ইসলাম সিদ্দিকী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি মজার ক্লাস করব এবং এই বিষয়টি হচ্ছে ক্লজ। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ক্লজ সম্পর্কে আপনাদেরকে একদম ডিটেলস ধারণাটা আমি আজকে দেওয়ার চেষ্টা করব, যা এর আগে হয়তো বা কেউ এইভাবে চিন্তাও করেনি। তাই আমি বিনীত অনুরোধ করব আজকের এই ক্লাসটি সম্পূর্ণটা দেখার জন্য। এটি আপনার এত বেশি উপকার করবে যে এই ক্লাসটি করার পরে আপনার কাছে যে কোনো বাক্য দেখলেই আপনি বুঝে ফেলবেন যে আসলে এই বাক্যটি কোন সেন্সে বলা হচ্ছে এবং এর ক্লোজগুলো কি কি এবং এটা কোন ধরনের, কোন টাইপের সেন্টেন্স। সো ক্লোজ জানতে হয়, কি কারণে জানতে হয়, এটি আমাদের কিন্তু একটি বড় বিষয়। কারণ হলো যে আমরা ইংলিশে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে একটা চ্যাপ্টার আছে। গ্রামারের এই চ্যাপ্টারে দেখা যায় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই ধরনের সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করতে হয় সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, অর ভাইস ভার্সা। তো এই জিনিসগুলো কিভাবে সহজে করা যায়, এইটা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে গেলে অবশ্যই আমাদেরকে আগে ক্লজ সম্পর্কে ধারণা রাখতে হবে। আচ্ছা, ক্লজ এর বাংলা অর্থ যদি আমরা বলি তাহলে সেটাকে বলা হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ। এখন বাক্যের একটি অংশ আমরা যখন বলবো তাহলে এই বাক্য হওয়ার যোগ্যতা কি কি? বাক্য হওয়ার যোগ্যতা আমরা যদি বলি তাহলে ডেফিনেটলি এখানে সাবজেক্ট থাকে, এটাতে ভার্ব থাকে এবং অবজেক্ট বা এক্সটেনশন, কমপ্লিমেন্ট যাই হোক এগুলো থাকবে। তাহলে এটি হলে তখন সেটি বাক্য হবে। আর বাক্যাংশ যখন বলছি, একটি বাক্য অনেক বড় হতে পারে, অনেক লম্বা হতে পারে। আর সেই লম্বা বাক্যটিতে বুঝতে হবে যে কোন জায়গাটি আসলে বাক্যের অংশ হিসেবে তার বৈশিষ্ট্য আছে আর কোনটি নেই। যদি না থাকে তাহলে সেটি কিন্তু বাক্যাংশ নয়। তাহলে এই জন্য বলছি যে ক্লোজ আমরা সচরাচর কত প্রকার? আমরা বলি যে সচরাচর 3 প্রকার। প্রকারের পরে যাচ্ছি, আমরা একটা এক্সাম্পল দেখে নেই। যেমন হি স আ টাইগার, হি র্যান অ্যাওয়ে। আমরা একটি বাক্য লিখলাম, এই বাক্যের দুটি অংশ দেখতে পাচ্ছি। আমরা বাক্যটি সঠিক না ভুল এটিতে পরে যাচ্ছি। প্রথম কথা হলো যে এই বাক্যের দুটো অংশ দেখা যাচ্ছে। এখন বাক্যটি গঠনগত দিক থেকে যদি বলি, বাক্যের অংশগুলি, হি স আ টাইগার, ডেফিনেটলি এটি একটি বাক্য এবং স্বাধীন বাক্য। এবং হি র্যান অ্যাওয়ে, এটাও একটি স্বাধীন বাক্য। কিন্তু দুটো বাক্যের অংশকে আমরা এইভাবে লিখতে পারি না। কেন পারি না? এর কারণ হচ্ছে যে একটি সেন্টেন্সের মধ্যে একাধিক বাক্যের অংশ থাকবে, কিন্তু দুটোই দেখা যাচ্ছে স্বাধীন অংশ থাকবে না। এখন আমরা যদি বলি যে এটা কিভাবে স্বাধীন অংশ, এই জিনিসটি কিন্তু আসলে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। সেটা কি? আমরা প্রথমেই দেখব যে ভার্বগুলো কি। যেমন আছে হি স আ টাইগার, এখানে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি স। হি র্যান অ্যাওয়ে, এখানেও একটি আমরা ভার্ব দেখতে পাচ্ছি র্যান। এখন এই দুটো কোন ধরনের ভার্ব? এই দুটো হচ্ছে ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব কি? আমরা জানি ফিনিট ভার্ব হচ্ছে সেই ভার্ব যাকে দেখে টেন্স চেনা যায়। এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে যে ফিনিট ভার্ব হলো কি, যাকে দেখে টেন্স চেনা যায়। এখন স দিয়ে যদি আমি বলি একে দেখে কি টেন্স চিনতে পারছি? ডেফিনেটলি এটাই হচ্ছে একটি পাস্ট ইনডিফিনিট টেন্স। র্যান অ্যাওয়ে, এখানেও আমরা দেখতে পাচ্ছি এটাও পাস্ট টেন্স, অর্থাৎ এটি দেখেও টেন্স চেনা যায়। সুতরাং এটিও ফিনিট ভার্ব, এটিও ফিনিট ভার্ব। অ্যান্ড ইন্টারেস্টিংলি এটাও স্বাধীন, এই জন্যই স্বাধীন, এবং এটাও এখানে আছে, এখানে স্বাধীন। তো একই বাক্যে দুটো স্বাধীন অংশ এইভাবে বসে না। এই জন্য আমরা যেহেতু স্বাধীন বলছি, এই ক্লোজটার নাম হচ্ছে, আমরা যদি এভাবে বলি, প্রিন্সিপাল ক্লজ। এটাও প্রিন্সিপাল ক্লজ। এখন যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাক্যের সঠিকতা যাচাই করতে হবে। বাক্যটি একদিক থেকে, বাক্যের অংশগুলো সঠিক কিন্তু বাক্যটি সঠিক নয়।
এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন ধরুন, seeing the tiger, he ran away। এটি একটি বাক্য। এই বাক্যে আমরা যদি লক্ষ্য করি, এখানেও আমরা দুটো ভার্ব দেখতে পাবো, একটি হচ্ছে seeing আর একটি হচ্ছে ran। এখন প্রশ্ন হচ্ছে কোনটি স্বাধীন অংশ। এটা যদি বলি, এখন স্বাধীন অংশ চেনার জন্য আমার কি লাগবে, ফিনিট ভার্বকে জানতে হবে যে এই বাক্যের ফিনিট ভার্ব কোনটা। ফিনিট ভার্ব হচ্ছে, লক্ষ্য করে দেখুন যে সিং দ্য টাইগার, এন্ড সিং এটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি। আমরা যদি বলি এটি দ্বারা কি টেন্স চেনা যায়, এই যে সিং দ্য টাইগার, যায় না। কেন যায় না? এর কারণ হচ্ছে সিং দ্য টাইগার বাঘটিকে দেখে, তার মানে এটা কোন টেন্স এটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না, যার কারণে এটি কোনো ফিনিট ভার্ব নয়। আর এখানে লক্ষ্য করুন, হি র্যান অ্যাওয়ে, এই অংশটির এখানে র্যান এটি একটি প্রিন্সিপাল ভার্ব এবং একই সাথে এটি একটি ফিনিট ভার্ব, কারণ এটা দেখে আমরা টেন্স চিনতে পারছি, এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। সো প্রথমেই বুঝতে পারলাম আমরা যে ক্লজ শিখতে গেলে আমাদেরকে যেটি লাগে সেটি হলো একটা হচ্ছে ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্বের ধারণাটা লাগবে। তার মানে আমরা যখনই বাক্যাংশ বলবো ক্লোজ, যখনই বলবো ক্লোজ, বাক্যাংশ হবে, বাক্যাংশে অবশ্যই অবশ্যই একটা ফিনিট ভার্ব থাকতে হবে, তাহলেই সেটা ক্লোজ, তার আগে কিন্তু না। এখন লক্ষ্য করলে দেখা যাবে যে এই অংশে আমরা এইটাকে বলবো প্রিন্সিপাল ক্লজ। কেন? কারণ এই অংশটি কোনোভাবে কারো উপর ডিপেন্ড করছে না। এখন প্রিন্সিপাল ক্লজ কেন বলছি, এইখানে একটা বিষয় হচ্ছে প্রিন্সিপাল বা এর নাম আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্যাংশ, যে অন্য কোনো অংশের উপরে কারো উপরে ডিপেন্ড করে না, সে সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারে। এখন আরেকটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, এই যে উপরের বাক্যটি আমরা দেখছি, এইখানে যদি আমরা লক্ষ্য করুন, as he saw a tiger he ran away, এইখানে কিন্তু আমরা এবার বাক্যটি সঠিক। কেন সঠিক? কারণ হচ্ছে ওই যে বলেছি একটা বাক্যের মধ্যে দুটো স্বাধীন বাক্যাংশ থাকবে না। এখন এটি যে স্বাধীন না পরাধীন এটা একটু যাচাই করি। as he saw a tiger, যখন সে একটি বাঘ দেখলো, লক্ষ্য করুন যেহেতু সে একটা বাঘ দেখলো, এই কথাটা বলার পরে বাক্যের একটা আকাঙ্ক্ষা থেকে যায়, তারপরে কি হলো, তারপরে কি হলো। তার মানে এই বাক্যের অংশটি সে সম্পূর্ণ কার উপরে ডিপেন্ড করছে, এই যে হি র্যান অ্যাওয়ে এই অংশটির উপরে ডিপেন্ড করছে। এই জন্য এটি আর প্রিন্সিপাল ক্লজ থাকবে না, এই অংশটি তখন হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এই অংশটি সে তখন এটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেটের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট, সে নির্ভরশীল, কার উপরে নির্ভর করে থাকে, আরেকটি অংশের উপরে নির্ভর করে থাকে। তাহলে as he saw a tiger, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে কি করছে, নির্ভর করছে, হি র্যান অ্যাওয়ে। এখন লক্ষ্য করুন যে এটি বাক্যাংশ কিনা সেটা প্রমাণ করি। অবশ্যই, কেন, এখানে কি ফিনিট ভার্ব আছে না? যেহেতু ফিনিট ভার্ব আছে, তার মানে অবশ্যই অবশ্যই এটি একটি বাক্যের অংশ। এরপরে আমরা আরেকটা ফরম্যাট দেখি, যদি এরকম হয়, লক্ষ্য করুন, হি স আ টাইগার অ্যান্ড ran away, এই বাক্যটিতে আমরা এখানেও দুটো অংশ দেখতে পাচ্ছি। দুইটা অংশ কেন বলবো, যেহেতু দুটো ফিনিট ভার্ব আছে, একটা হচ্ছে স আর একটা হচ্ছে ran, এবং মাঝখানে কি দ্বারা যুক্ত হয়েছে, লক্ষ্য করুন, and দ্বারা যুক্ত হয়েছে। তার মানে এখানেও দুটি অংশ আছে, আর যেহেতু সাবজেক্ট একটাই, এখানে চাইলেই হি ব্যবহার করা যায়, কিন্তু হি ব্যবহার করলে প্রোনাউন যে আমরা ব্যবহার করছি এটা একটা
অতিরিক্ত প্রোনাউন ব্যবহার করার কারণে বাক্যের শ্রুতি মধুরতা নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা ব্যবহার করি না। কিন্তু এর অংশে একটা হিডেন সাবজেক্ট আছে, যেটা হচ্ছে এই হি। এখন এটিও একটি বাক্যের অংশ এবং এটিও প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এবং এটিও একটি প্রিন্সিপাল ক্লজ। আপনাদেরকে আমি কি বলেছিলাম যে একটা বাক্যে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে না? হ্যাঁ, আসলেই থাকে না। এবং এখানেও দুটো প্রিন্সিপাল আছে, তাহলে কথাটা সাংঘর্ষিক হচ্ছে? আসলে সাংঘর্ষিক না। কেন? এখানে অ্যান্ড থাকার কারণে এই যে কনজাংশন অ্যান্ড, এটা এবং এটা দুইটার মধ্যে একটা সংযোগ স্থাপন করেছে, একটা কানেকশন স্থাপন করেছে। আর এই জন্যই বাক্যটি দুটো প্রিন্সিপাল ক্লজ হয়েছে, দুটো প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। অর্থাৎ আমার এই রকম, এই যে অ্যাজ বাদ দিলে যদি হয় হি স আ টাইগার, হি র্যান অ্যাওয়ে, তাহলে এই বাক্যটি সঠিক নয়, কারণ এর মধ্যে কোনো কনজাংশন নাই। এখানে লক্ষ্য করুন, দুটোর সম্পর্ক তৈরি করার জন্য একটা অ্যাজ যুক্ত হয়েছে। এটা সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। আর এখানে হি স আ টাইগার অ্যান্ড র্যান অ্যাওয়ে, এখানে দুটোর মধ্যে, দুটো প্রিন্সিপালের মধ্যে যুক্ত হয়েছে। আর যখন দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয় তখন আমরা কি করি? আমরা বলি একটা প্রিন্সিপাল ক্লজ, আর যেই কানেকশনটা যুক্ত হবে, যে কনজাংশনটা যুক্ত হবে, যে অংশের সামনে থাকবে, এই পরের অংশটি একে বলা হয় তখন কোঅর্ডিনেট ক্লজ। তার মানে আমরা জানতে পারলাম ক্লজ বেসিক্যালি তিন প্রকার। সেটা কি কি? এক হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ স্বাধীন বাক্যাংশ, কার উপর ডিপেন্ড করে না। দুই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যে কিনা আরেকটি বাক্যের অংশের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে। আরেকটি জানলাম, সেটা হলো কোঅর্ডিনেট ক্লজ, যেটা হচ্ছে সেও এক ধরনের প্রিন্সিপাল ক্লজ, কিন্তু যেহেতু সে আগের জনের সাথে কানেকশন করেছে, অর্থাৎ এই যে কনজাংশনটা ব্যবহার হয়েছে, এই কনজাংশন ব্যবহারের কারণে তাকে আমরা বলছি কোঅর্ডিনেট ক্লজ। এই যে ক্লজ, এই ক্লজটা যদি আমরা জানতে পারি তাহলে দেখবেন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটি আমাদের করা একেবারেই সহজ হবে, আইডেন্টিফাই করাটাও খুব সহজ হবে। এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এর সাথে ক্লজের কি সম্পর্ক এবং এর গঠনের কি সম্পর্ক, সেটা নিয়ে আমাদের আরেকটি ক্লাস থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সে ক্লাসের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, এই ক্লাসটি যদি মনে হয় যে আপনার কাছে খুব ভালো লেগেছে, উপকারী, এরকম কন্টিনিউয়াসলি আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো, ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে বেল আইকন দিয়ে সাথে থাকবেন, তাহলে আপনি আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপডেটটা পেয়ে যাবেন। এবং একই সাথে যারা সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে আছেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।